Kolkata, your daily dose of happiness. প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা হাজির হয়ে গেছি বিজয়গড় জ্যোতিষরায় কলেজের নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা স্টুডিওতে। আজকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠানের চাষবাসের আলোচিত বিষয় হল প্রাণী স্বাস্থ্য বীমা। এ বিষয়ে বলবেন ডক্টর দেবাশিস সাহা, সহকারী অধ্যাপক এবং প্রধান, প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন সম্প্রসারণ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। আর শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় থাকছে বিজয়গড় জ্যোতিষরায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় প্রাণী স্বাস্থ্য বীমা। এ বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর দেবাশিস সাহা, সহকারী অধ্যাপক এবং প্রধান, প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন সম্প্রসারণ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ডক্টর সাহাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার সকল শ্রোতা বন্ধুকে। হ্যাঁ, আজকের আমাদের বিষয় হলো যে প্রাণী স্বাস্থ্য বীমা। আমরা তো প্রাণী পালন করি, কিন্তু যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যাই, প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে নানা কিছু, তো সেখানে তো আমাদের বীমাটা খুব জরুরি আছে। তো যদি একটু প্রথমে বলেন যে পশ্চিমবঙ্গে যে প্রাণী স্বাস্থ্য বীমা কোন কোন দপ্তর দ্বারা প্রশাসন মানে এটাকে পরিচালনা করা হয় আর কি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রাণী পালন সংক্রান্ত বীমা বা প্রাণী স্বাস্থ্য বীমা সাধারণত প্রাণী সম্পদ বিকাশ বিভাগ বা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার এবং গোসম্পদ পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থা বা পিবিজিএসবিএস এর মাধ্যমে প্রদান করা হয়। প্রাণী পালকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিষেবা যা বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। আচ্ছা, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। এবং এই প্রকল্প ছাড়াও যদি কেউ আলাদাভাবে নিজস্বভাবে এই বীমা করতে চায় তাহলেও সে তার মতো করে করতে পারে। তার জন্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে বা বিভিন্ন এলআইসি কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, সেখানে তারা করতে পারে যোগাযোগ করে। কোনো কোম্পানির নামগুলোকে প্রচার করব না। হ্যাঁ, তারা বিভিন্ন বীমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও করতে পারে আপনাদের ছাড়াও, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক। আচ্ছা, এই যে বলছেন যে প্রাণী পালন বীমা প্রকল্প অর্থাৎ লাইভ স্টক ইন্স্যুরেন্স স্কিম, মানে ব্যাপারটা যদি বুঝিয়ে বলেন। একটু কঠিন খটোমটো লাগছে তো শুনতে, সব ব্যাপারটা বুঝিয়ে যদি বলেন। ঠিকই বলেছেন, এই বিষয়টা প্রাণী পালকের কাছে সত্যিই একটু খটোমটো বিষয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি যদি প্রাণী পালকদেরকে আমরা সঠিকভাবে জানাতে পারি তবে বিষয়টা খুব সোজা। এবং এই প্রাণী পালন বা বীমা প্রকল্প হলো এমন একটি প্রকল্প যার মাধ্যমে প্রাণী পালকদের প্রাণীর অকাল মৃত্যু বা কোনো অসুস্থতার কারণে যদি প্রাণীর মৃত্যু হয়, সেই ক্ষেত্রে হঠাৎ করে কি হয়, প্রাণী পালক যিনি তার আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। সেই জন্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গবাদি প্রাণীর মালিকদের, বিশেষত গ্রামীণ প্রাণী পালকদের প্রাণী সংক্রান্ত আর্থিক ক্ষতিপূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। এটাই এই প্রাণী বীমা প্রকল্পের মূল উদ্দেশ্য, যাতে হঠাৎ করে কোনো প্রাণী পালক আর্থিক ক্ষতির মুখে না পড়েন। সেই জন্যই এই প্রাণী বীমা প্রকল্পের প্রচলন করা হয়েছে। আচ্ছা আচ্ছা,
এবং যদিও সে ক্ষতির মুখে পড়ে তার জন্য একটা মিটিয়ে যায় এবং যাতে হ্যাঁ, পরবর্তী চাষবাসে বা প্রাণী পালনের জন্য এবং প্রভাব না পড়ে। অ্যাকচুয়ালি কি হয়, হঠাৎ করে কোনো একজন প্রাণী পালকের যদি একটা প্রাণী, ধরেন গরু, যে গরুটা দুধ দিচ্ছিল তার থেকে প্রাণী পালকের ইনকাম হচ্ছিল বা অর্থ উপার্জন হচ্ছিল, হঠাৎ করে সে যদি মারা যায় তাহলে অনেকটা আর্থিক ক্ষতি হয় এবং প্রাণী পালক কি হয় সেই সময় আর্থিকভাবে এবং মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েন। সেই আর্থিকভাবে যাতে বিপর্যস্ত না হন সেই জন্যই এই প্রাণীর স্বাস্থ্য বীমাটা করা ভীষণ প্রয়োজনীয়। এর ফলে কি হয়, এর ফলে তিনি আর্থিক সহায়তাটা পেয়ে থাকেন। আচ্ছা, মূলত এই যে বীমা প্রকল্পের মূল উদ্দেশ্য আপনি তো বললেন, যদি আর একটু বলেন এই বিষয়টা। এই প্রাণী স্বাস্থ্য বীমা প্রকল্প আসলে একটি সহায়তা প্রকল্প যা প্রাণী পালকদের আর্থিক সুরক্ষা দেয়। প্রথম ব্যাপারই হচ্ছে আর্থিক সুরক্ষা। কেমন ভাবে দেওয়া হয়? প্রাণীর মৃত্যু হলে বীমা সংস্থাগুলি বীমাকৃত অর্থ বা প্রাণীর বর্তমান যে বাজার মূল্য যেটি কম, সেই ক্ষতিপূরণ প্রদান করে থাকে। আর দ্বিতীয়ত ভর্তুকি দেওয়া হয়। এই বীমা প্রকল্পের মাধ্যমে প্রাণী পালককে ভর্তুকি প্রদান করা হয়। অনেক রাজ্য সরকার প্রাণী পালন বীমা প্রকল্পের জন্য ভর্তুকি প্রদান করে, যার ফলে প্রাণী পালকদের প্রিমিয়ামের একটি বড় অংশ সরকার বহন করে থাকে। আচ্ছা। তৃতীয়ত হ্যাঁ। কৃষকদের সহায়তা প্রদান করে থাকে। কিভাবে সহায়তা প্রদান করে? এই প্রাণী স্বাস্থ্য বীমা প্রকল্পটি প্রাণী পালন পেশাকে আরো লাভজনক ও গ্রামীণ অর্থনীতিকে মজবুত করে তোলে। প্রাণী পালনের জন্য সাধারণ মানুষ উৎসাহিত হয় যাতে, সেই জন্য। এবং চতুর্থত বাস্তবায়ন প্রাণী সম্পদ বিকাশ বিভাগ বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য কাজ করে। সবশেষে বলা যায় এই প্রকল্পগুলি প্রায়ই রাজ্য স্তরের উদ্যোগে পরিচালিত হয়, যার সাথে কেন্দ্রীয় সরকারেরও সহায়তা থাকে বিভিন্ন ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমাদের রাজ্যে কবে প্রথম শুরু হয়েছিল এই প্রকল্পের বাস্তবায়ন? এই প্রকল্পের বাস্তবায়ন সর্বপ্রথম ভারতবর্ষে শুরু হয়েছিল 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মাধ্যমে। এই 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে 2005-06 সালে এবং 2006-07 সালে একটি পাইলট প্রকল্প চালু করা হয় ভারতবর্ষে। এরপরে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2007-08 অর্থবর্ষে সর্বপ্রথম 100টি জেলাকে নির্বাচন করা হয় এই পাইলট প্রকল্পের পাইলট ভিত্তিতে। প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাই তো? হ্যাঁ, পাইলট 100টি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় প্রথম 100টি জেলাকে। আচ্ছা। এবং পরবর্তীতে 2008-09 সালে আরো 100টি জেলাকে নতুন করে নির্বাচিত করা হয়। হ্যাঁ, তারপরে এই প্রকল্প, এই পাইলট প্রকল্প বা পাইলট প্রজেক্টের মাধ্যমে যে করা হয়, এর মাধ্যমে দেখে নেওয়া হয় যে এই প্রকল্পর কতটা গুরুত্ব, কতটা প্রাণী পালককে সহায়তা করাতে পারে। তারপরে ধীরে ধীরে এটা সারা ভারতবর্ষে সমস্ত জেলাতে এটা ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তাহলে মোটামুটি এইভাবে কাজ শুরু হয় এবং সেটা এখনো চলেছে, আরো তার হ্যাঁ, গতি এখনো বেড়েছে, তাই তো? এখনো 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 চলছে। এখনো চলছে, কিন্তু আমরা এখনো সমস্ত প্রাণী পালককে সেইভাবে উৎসাহিত করতে পারিনি, কারণ প্রাণী পালকরাও এই বিষয়গুলো সঠিক নিয়ম কানুন কিংবা কি পদ্ধতি এই বিষয়গুলো তারা জানে না। সেটা জানানোই আমাদের মূল বিষয়, যাতে প্রাণী পালক আরো উৎসাহিত হয় এবং তাদের এই প্রকল্পের সুবিধাগুলো তারা গ্রহণ করে এবং লাভবান হয়। তো যারা অনুষ্ঠান শুনছেন তাদের বলে রাখি যে আজকের অনুষ্ঠানের শেষের দিকে আমরা কিন্তু একদম ডিটেলে আলোচনা করব যে কিভাবে এই আবেদনগুলো আমরা করব, কিভাবে আমরা সুবিধাগুলো পাবো, তাই তো? হ্যাঁ, যারা লিখে নিতে চান তারাও লিখে নিতে পারবেন। সেই জন্য আগে থেকে আমি বললাম যে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যাতে করে ডিটেল আমরা তথ্যটা পেয়ে যাই। তো এবারে আসি যে অনেক অনেক বীমা আছে যেগুলো কিন্তু সমস্ত প্রাণীর ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট করে না, যে এই প্রাণীর ক্ষেত্রে এই বীমা, এই প্রাণীর ক্ষেত্রে ওই বীমা, তাই তো? হ্যাঁ, ঠিক।
তো এক্ষেত্রে সাধারণত কি হয়, গৃহপালিত প্রাণী যেগুলো আমরা লালন পালন করি, যার মাধ্যমে অর্থ উপার্জন করি, যেমন কেউ গরু পুষছে, কেউ মহিষ পুষছে, কিংবা কারো দুটো বলদ আছে। হ্যাঁ, সাধারণত এই গৃহপালিত প্রাণীগুলো যেগুলো আছে, দেশি এবং শঙ্কর জাতের দুধেল গাই, ছাগল, মোষ, এই বীমা প্রকল্পের আওতায় সাধারণত পড়ে। আর দেশি গাভী, শঙ্কর জাতের গাভী, মোষ ছাড়াও অন্যান্য প্রাণী যেমন বীমার আওতায় আনা যায়, যেমন ঘোড়া, উট, বলদ, মোষ, মোষ, গাধা, তারপরে বিভিন্ন দেখবেন অ্যানিম্যাল চালিত বা প্রাণী চালিত ভারবাহী গাড়ি, মানে যেমন গরুর গাড়ি কিংবা বিভিন্ন ধরনের গাড়ি গ্রামের দিকে চলে দেখবেন। সেই সমস্ত এই অ্যানিম্যাল গুলোকে বলা হয় প্যাকড অ্যানিম্যাল। এই ঘোড়া, উট, বলদ বা পুরুষ মোষ যেগুলো, হ্যাঁ, এই প্যাকড অ্যানিম্যালেরও কিন্তু বীমা করা যায়। এছাড়া ছাগল, ভেড়া, শূকর, খরগোশ ফার্মের বীমা করা যায়। এছাড়াও পেট অ্যানিম্যাল, যে সমস্ত অ্যানিম্যাল আমরা পুষি, যেমন বাড়িতে কুকুর পুষলাম, ধরুন একটা বিদেশি কুকুর পুষলাম কিংবা দেশি কুকুর পুষলাম, এগুলোকেও আমরা বীমাকরণের আওতায় আনতে পারি। তাহলে মোটামুটি বোঝা গেল। তো আমার কি কি ডকুমেন্ট লাগবে, ধর একটা পলিসি আমি তৈরি করব প্রাণী বীমার ক্ষেত্রে, তো কি কি তথ্য সেখানে জমা হ্যাঁ, করতে হ্যাঁ, হবে? এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। বীমা, কোনো প্রাণীর বীমা করতে গেলে কি কি হ্যাঁ। জিনিস বা কি কি ডকুমেন্টস জরুরি, এই বিষয়গুলো আমাদের প্রাণী পালকদের ভীষণভাবে মনে রাখা প্রয়োজন। সর্বপ্রথমে প্রাণী বীমা বা বীমা পলিসি করতে হলে প্রতিটি প্রাণী নিজের হতে হবে, মানে যে প্রাণী পালক তার হতে হবে প্রাণীটি। প্রাণী আর প্রত্যেকটা প্রাণী কেনার সময়ে তার যে অর্থের রসিদ সেটাকে রেখে দিতে হবে, সেটা বীমা করার জন্য প্রয়োজন। একটি সঠিকভাবে পূরণ করা ফর্ম, বীমা কোম্পানির যে ফর্ম, সেই ফর্ম ও প্রাণী পালকের স্বাক্ষরিত প্রস্তাবপত্র লাগবে। আর লাগবে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের সার্টিফিকেট, যা প্রাণীটির স্বাস্থ্য এবং বাজার মূল্য নিশ্চিত করবে। আর সঙ্গে লাগবে প্রাণীর ছবি, প্রাণী পালকের পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যায়িত কপি এবং ছবি। প্রাণী স্বাস্থ্যের বীমা করার জন্য এই যে ডকুমেন্টস গুলো বললাম, এই ডকুমেন্টস গুলো যে কোনো প্রাণী স্বাস্থ্য বীমা করার ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজনীয়। আচ্ছা। আর এই যে প্রাণী স্বাস্থ্য বীমা এবং জাতীয় যে প্রাণী সম্পদ মিশন, মানে এই দুটো কি মানে দুটোই আলাদা প্রকল্প নাকি, যদি বুঝিয়ে বল? হ্যাঁ, এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এই অনেকে আমরা ভাবি যে জাতীয় প্রাণী সম্পদ মিশন বা প্রাণী স্বাস্থ্য বীমা, হ্যাঁ, এটা সম্পূর্ণই দুটো আলাদা প্রকল্প। আমাদের ভারতবর্ষে প্রাণী স্বাস্থ্য বীমা প্রকল্প চালু হয়েছিল প্রথম 2005-06 অর্থবর্ষে। কিন্তু জাতীয় প্রাণী সম্পদ মিশন বা ন্যাশনাল লাইভ স্টক মিশন, এই প্রকল্পটা চালু হয় 2014-15 অর্থবর্ষে। এই এনএলএম বা ন্যাশনাল লাইভ স্টক মিশনের ভারতবর্ষে প্রাণী সম্পদ বিভাগের উন্নয়নের একটি সরকারি উদ্যোগ, যার লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা, উদ্যোক্তাদের উন্নয়ন করা এবং প্রাণী পালন পদ্ধতির পরিমাণগত ও গুণগত উন্নতি সাধন করা। এই প্রকল্পটি ভারতবর্ষে ভারত সরকারের মৎস্য ও প্রাণী পালন ও দুগ্ধজাত বিভাগ দ্বারা বাস্তবায়িত হয় বর্তমানে। এখনো এই প্রকল্পটি চলছে, কিন্তু এই দুটো প্রকল্পই আলাদা। প্রাণী স্বাস্থ্য বীমা প্রকল্প এবং ন্যাশনাল লাইভ স্টক মিশন দুটো প্রকল্পই আলাদা, কিন্তু ন্যাশনাল লাইভ স্টক মিশনের আন্ডারে যত ধরনের অ্যানিম্যাল বা প্রাণী পালকদের দেওয়া হয়, সমস্ত অ্যানিম্যাল গুলোকেই এই প্রাণী স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনা হয়ে থাকে। বোঝাতে বললাম? আচ্ছা, সমস্ত ধরনের
প্রাণীকে এই প্রকল্পের আওতাতে আমরা নিয়ে আসি, তাই তো? হ্যাঁ। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। সবার আগে বীমাকরণ চাই বন্ধু, রেখো না কো ঝক্কি। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। প্রাণীর অসুখ বিসুখ প্রাকৃতিক দুর্যোগ, প্রাণী পালনের কত না দুর্ভোগ। প্রাণীর অসুখ বিসুখ প্রাকৃতিক দুর্যোগ, প্রাণী পালনের কত না দুর্ভোগ। খামারে মড়ক লাগলে পাশে বীমা কেবল রক্ষী। খামারে মড়ক লাগলে পাশে বীমাই কেবল রক্ষী। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। সবার আগে বীমাকরণ চাই বন্ধু, রেখো না কো ঝক্কি। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। ইন্স্যুরেন্স করে রেখো চাষের আগে ভাগে, বেড়া দিয়ে রক্ষা করো যেমন গোলাপ বাগে। ইন্স্যুরেন্স করে রেখো চাষের আগে ভাগে, বেড়া দিয়ে রক্ষা করো যেমন গোলাপ বাগে। ও চাষি ভাই চিন্তা তো আর নাই, ও চাষি ভাই চিন্তা তো আর নাই। চাষের আগে রক্ষা কবচ চাই, ও চাষি ভাই চিন্তা তো আর নাই। চাষের আগে রক্ষা কবচ চাই। বীমা অফিসে জেনে নিও, বীমা অফিসে জেনে নিও বেস্ট ফার্ম প্ল্যান কি। বীমা অফিসে জেনে নিও বেস্ট ফার্ম প্ল্যান কি। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। সবার আগে বীমাকরণ চাই বন্ধু, রেখো না কো ঝক্কি। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। সবার আগে বীমাকরণ চাই বন্ধু, রেখো না কো ঝক্কি। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। প্রাণীর অসুখ বিসুখ প্রাকৃতিক দুর্যোগ, প্রাণী পালনের কত না দুর্ভোগ। প্রাণীর অসুখ বিসুখ
প্রাকৃতিক দুর্যোগ, প্রাণী পালনের কত না দুর্ভোগ। খামারে মড়ক লাগলে পাশে বিমাই কেবল রক্ষী, খামারে মড়ক লাগলে পাশে বিমাই কেবল রক্ষী। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। সবার আগে বীমাকরণ চাই, বন্ধু রেখো না কো ঝক্কি। ইন্স্যুরেন্স করে রেখো চাষের আগে ভাগে, বেড়া দিয়ে রক্ষা করো যেমন গোলাপ বাগে। ইন্স্যুরেন্স করে রেখো চাষের আগে ভাগে, বেড়া দিয়ে রক্ষা করো যেমন গোলাপ বাগে। ও চাষি ভাই চিন্তা তো আর নাই, ও চাষি ভাই চিন্তা তো আর নাই। চাষের আগে রক্ষা কবচ চাই, ও চাষি ভাই চিন্তা তো আর নাই। চাষের আগে রক্ষা কবচ চাই। বীমা অফিসে জেনে নিও, বীমা অফিসে জেনে নিও বেস্ট ফার্ম প্ল্যান কি। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। সবার আগে বীমাকরণ চাই, বন্ধু রেখো না কো ঝক্কি। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। পালন করো প্রাণী পক্ষী, আসবে ঘরে অর্থ লক্ষ্মী। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। তো এবার আমরা কোন কথায় আসবো যে কোনো কোনো প্রাণীর বীমা মূল্য বিভিন্ন রকমের হয়, তো সেটা কার উপর নির্ভর করে? হ্যাঁ, কোনো প্রাণীর বীমা মূল্য ওই যে আমি আগেই আপনাকে বললাম, হুম। কোনো প্রাণী পালক যদি প্রাণীটিকে পারচেজ করে থাকে মানে বাজার থেকে কিনে থাকে, তাহলে হ্যাঁ। তার যদি অর্থের রসিদ থাকে তাহলে সেখান থেকে তার মূল্য নির্ধারিত করা যায়। হ্যাঁ। আর দ্বিতীয়ত আহ, আহ, যেটা করা হয় সেটা ছাগল, ভেড়া, শূকর এবং খরগোশের ক্ষেত্রে হ্যাঁ। যেটা হয় হুম। সেটা হচ্ছে ক্যাটেল ইউনিট বলে একটা ব্যাপার আছে। সেই হিসাবে গাভী গরুর জন্য প্রতি লিটার দুধের উৎপাদনের পরিমাণ ৩,০০০ টাকা, মানে ১ লিটার দুধ যদি দেয় তাহলে তার সেই গরুটির দাম হবে ৩,০০০ টাকা। অথবা আচ্ছা। স্থানীয় বাজার সরকার বা স্থানীয় বাজারে সরকার কর্তৃক ঘোষিত যে অর্থ, সেই অর্থ তার মূল্য নির্ধারিত করা হয়। এটা গাভীর ক্ষেত্রে। কিন্তু মোষের ক্ষেত্রে প্রতি লিটার দুধের উৎপাদনের পরিমাণ প্রতি ৪,০০০ টাকা। মানে কোনো মোষ যদি ১০ লিটার দুধ দেয় তাহলে তার বাজার মূল্য ৪০,০০০ টাকা। হ্যাঁ, কোনো গরু যদি ১০ লিটার দুধ দেয় তার বাজার মূল্য ৩০,০০০ টাকা। হ্যাঁ, এইভাবে সরকারি স্তরে একটা মূল্য নির্ধারণ করা হয়ে থাকে তার দুধ উৎপাদনের ভিত্তিতে। ঠিক? তো এইভাবে ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয় গরু মোষের ক্ষেত্রে। তাহলে এই যে প্রাণী পালন বীমা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় ও সরকারি সহায়তা যে পাওয়া যায়, তো তার নিশ্চয়ই একটা হুম প্রসেস রয়েছে। হুম ১ বছরের জন্য একটা প্রসেস রয়েছে, ৩ বছরের জন্য। মানে যদি একটু হ্যাঁ, বলেন যে অবশ্যই। কিভাবে সেটা করবো? হ্যাঁ, কেমন হবে? অবশ্যই। এ,
মানে সাধারণত কি হয়ে থাকে, সাধারণত 1 বছরের জন্য কোনো বিমার প্রিমিয়াম বা বীমা খরচ মানে বিভিন্ন এলাকা প্রতি বিভিন্ন রকম হয়। মানে স্বাভাবিক এলাকা কিংবা নর্থ ইস্ট এরিয়া বা পার্বত্য অঞ্চল বা মাওবাদী অধ্যুষিত অঞ্চল বা দুর্গম এরিয়া, এই বিভিন্ন এরিয়ার জন্য বিভিন্ন রকম বীমার প্রিমিয়াম ঠিক করা হয়ে থাকে। স্বাভাবিক এরিয়ার জন্য অ্যানিম্যালের বা প্রাণীর যে মূল্য, বাজার মূল্য, তার সেই বাজার মূল্যের 3% হারে করা হয়ে থাকে স্বাভাবিক এলাকার জন্য। আর নর্থ ইস্ট এরিয়া বা উত্তর পূর্বাঞ্চল বা পার্বত্য অঞ্চল বা মাওবাদী অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, সেই অঞ্চলগুলোর জন্য 3.5% হারে, এবং দুর্গম এরিয়া, যেমন ধরুন পাহাড়ি এরিয়া, যে এলাকায় লোক সহজে পৌঁছাতে পারে না, কিংবা এরকম মানে ধরুন ভারতবর্ষের আরো দুর্গম কঠিন এলাকা, যেমন লেহ লাদাখ, হ্যাঁ, ওখানকার যে ভীষণ রুক্ষ যে আবহাওয়া, সেই কঠিন আবহাওয়ার জন্য এই সমস্ত এলাকাতে 4% বীমার প্রিমিয়াম ঠিক করা হবে থাকে। আর বিভিন্ন সময়ের উপরে নির্ভর করে, মানে কোনো বীমা প্রকল্প 1 বছরের জন্য হয়, কোনো বীমা প্রকল্প 3 বছরের জন্য হয়। তো আমি প্রথমে যে পরিমাণগুলো বললাম, স্বাভাবিক এরিয়া 3% এবং মাওবাদী অধ্যুষিত বা পার্বত্য অঞ্চলের জন্য 3.5%, এবং দুর্গম এলাকার জন্য 4%, এটা 1 বছরের জন্য বীমার প্রিমিয়ামের হার। কিন্তু 3 বছর মেয়াদী বীমার প্রিমিয়ামের হার একটু বেশি হয়। যেমন নর্থ ইস্ট এরিয়া বা উত্তর পূর্বাঞ্চল বা পার্বত্য অঞ্চলের জন্য 7.5%, মাওবাদী অধ্যুষিত অঞ্চলের জন্য 9%, এবং দুর্গম অঞ্চলের জন্য 10.5% হারে নেওয়া হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। তো 1 বছর এবং 3 বছর মেয়াদী বীমার জন্য প্রিমিয়ামের হারও বিভিন্ন, সেটা আপনি বললেন, তাই তো? হ্যাঁ, তো হ্যাঁ, এবারে আসি যে প্রাণী পালন যে বীমা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারি যে সমস্ত এগুলো রয়েছে, কেমন ভাবে সেটা পাওয়া যায়, এবং 1 বছর এবং আহ, 3 বছরের জন্য সেটা কিভাবে আমরা সেই সুবিধাটা পাবো? ঠিক ঠিক। 1 বছরের জন্য বীমা সহায়তার জন্য সাধারণ এরিয়ায় বা নর্মাল এলাকা, যেটাকে আমরা বলে থাকি, কেন্দ্রীয় অংশ 25% প্রদান করে থাকে, রাজ্য 25% প্রদান করে থাকে, এবং সুবিধাভোগী প্রাণী পালক বাকি 50% প্রদান করবে যদি সে অ্যাবভ পভার্টি লাইনের উপরে বসবাস করে। আচ্ছা আচ্ছা। ঠিক। হ্যাঁ। এর মানে কোনো একটা গরুর ইন্স্যুরেন্স করতে যদি 100 টাকা খরচ হয়, তাহলে 25 টাকা দেবে কেন্দ্রীয় সরকার, 25 টাকা দেবে রাজ্য সরকার, এবং প্রাণী পালককে দিতে হবে 50%, তিনি যদি এপিএল হন বা বিলো পভার্টি লাইনের উপরে বসবাস করেন। আর যদি বিলো পভার্টি লাইনের নিচে বসবাস করেন কিংবা এসসি এসটি সুবিধাভোগী প্রাণী পালকের জন্য কি হয়, প্রাণী পালককে 30% দিতে হয়, যেটা সাধারণ এলাকায় 50% দিতে হচ্ছিল। এখানে বিপিএল, এসসি এসটি সুবিধাভোগী প্রাণী পালকের জন্য 30% দিতে হয়, এবং কেন্দ্রীয় সরকার 40% প্রদান করে, এবং রাজ্য সরকার 30% প্রদান করে থাকেন। এছাড়াও নর্থ ইস্ট এরিয়া বা পার্বত্য অঞ্চল বা মাওবাদী অধ্যুষিত অঞ্চলের জন্য এপিএল কোনো ব্যক্তি, মানে অ্যাবভ পভার্টি লাইনের উপরে যারা বসবাস করে, সেই সুবিধাভোগী 40% প্রদান করবে, কেন্দ্রীয় সরকার 35% প্রদান করবে, এবং রাজ্য সরকার 25% প্রদান করবে। আবার এই 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 একই এরিয়াতে, মানে নর্থ ইস্ট এরিয়া বা পার্বত্য অঞ্চল বা মাওবাদী অধ্যুষিত অঞ্চলে যদি কোনো বিপিএল বা এসসি এসটি ক্যাটাগরির কোনো প্রাণী পালক থাকেন, তার ক্ষেত্রে দিতে হবে 20% নিজেকে, কেন্দ্রীয় সরকার সেখানে 50% ভর্তুকি প্রদান করবেন, এবং রাজ্য সরকার 30% ভর্তুকি প্রদান করবেন। মানে 100 টাকা যদি একটা গরুর ইন্স্যুরেন্স করতে লাগে, তাহলে সেখানে 20 টাকা সেই বিপিএল বা এসসি এসটি বেনিফিশিয়ারিকে দিতে হবে, কেন্দ্রীয় সরকার 50 টাকা দেবে, এবং রাজ্য সরকার 30 টাকা প্রদান করে থাকে। এছাড়াও দুর্গম এলাকার জন্য
দুর্গম এলাকা মানে ওই পার্বত্য অঞ্চল, অথবা ওই বলেছিলাম যে লে লাদাখ, এই ধরনের যে এরিয়া আছে, কিংবা মরুভূমি অঞ্চলের জন্য। হ্যাঁ, এপিএল ভোগী যে লোকজন আছে, এপিএল ভোগী যে প্রাণী পালক যারা আছেন, তাদেরকে দিতে হবে 30%, সেখানে কেন্দ্র সরকার প্রদান করবেন 45% এবং রাজ্য সরকার প্রদান করবেন 25% টাকা। কিন্তু বিপিএল ভোগী বা এসসি এসটি যে প্রাণী পালকরা আছেন, তাদেরকে এই ক্ষেত্রে খুবই কম টাকা দিতে হয়, 10% হারে তাকে দিতে হবে, এবং কেন্দ্র সরকার 60% টাকা প্রদান করবেন এবং রাজ্য সরকার 30% টাকা প্রদান করে থাকেন। আচ্ছা আচ্ছা। তো এই বীমাকরণের জন্য সরকারি যে বিভিন্ন সহায়তা, সেটা কিন্তু এই এপিএল, বিপিএল, এসসি এসটি, সাধারণ এরিয়া, পার্বত্য অঞ্চল বা মাওবাদী অধ্যুষিত এই এলাকা, হ্যাঁ, অথবা দুর্গম এলাকা, এই বিষয়গুলোর উপর নির্ভর করে কিন্তু এই বীমার যে বীমার যে খরচ, তার যে পরিমাণ, সেটা কিন্তু বিভিন্নভাবে নির্ভর করে থাকে। এই যে গবাদি প্রাণীর যে বীমা করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হয়? গবাদি প্রাণীর বীমা আপনি হঠাৎ করে চাইলেই করাতে পারবেন না। এই ক্ষেত্রে কোনো প্রাণী পালক হঠাৎ করে বললো আমি কালই আমার ঘরে 5টা গরু কিংবা 10টা ছাগল আছে, তাদের বীমা করতে চাই, তার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে সেই প্রাণী পালককে। গবাদি প্রাণীর বীমার সময় প্রাণী চিকিৎসকের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করে তার সার্টিফিকেট অবশ্যই নিতে হবে, এবং প্রাণী চিকিৎসক অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার হতে হবে বা রেজিস্টার্ড প্রাণী চিকিৎসক হতে হবে। ঠিক। আর গবাদি প্রাণীর কানে ট্যাগ ট্যাগ করাতে হবে, যেটি একটা নির্দিষ্ট কোম্পানি, যে বীমা কোম্পানি, সেই ট্যাগটা লাগিয়ে দেবে। সেই ট্যাগ করাতে হবে, যা হবে যে ওই ট্যাগটি হবে ওই প্রাণীর একটা আইডেন্টিটি বা ইউনিক আইডেন্টিটি নাম্বার ওই ট্যাগে থাকবে, যার মাধ্যমে গবাদি প্রাণী বা যে কোনো প্রাণীকে আপনি ইন্স্যুরেন্স করলে ওই ট্যাগ নাম্বারটা দিয়ে তাকে চেনা যাবে। তৃতীয় জিনিস লাগবে, প্রাণীর বাজার মূল্য নির্ধারণ করতে হবে, বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ, বীমার মেয়াদ, মৃত্যুর জন্য কভারেজ, স্থায়ীভাবে পঙ্গুত্বের জন্য প্রিমিয়াম, বীমার সর্বোচ্চ অঙ্ক স্পষ্টভাবে বীমার পলিসিতে উল্লেখ করতে হবে, বীমার সময়সীমা লেখা থাকবে পলিসিতে, 1 বছরের জন্য করলেন না 3 বছরের জন্য করলেন না 5 বছরের জন্য করলেন, এই বিষয়গুলো বীমার যে পলিসি পেপার থাকবে তাতে নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে। আর কি লাগবে? আর লাগবে ওই যে ট্যাগটা পড়িয়েছিল কোম্পানি, ওই ট্যাগ সহ প্রাণী ও মালিকের ছবি একসাথে তুলে রাখতে হবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই ছবিটাই একমাত্র ডকুমেন্ট যেটা প্রাণী, ট্যাগ এবং মালিকের ছবি একসাথে থাকবে। প্রাণীটিকে কিছু মারণ রোগের টিকা করিয়ে নেওয়া প্রয়োজন, এবং সেই টিকা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন গরুর ক্ষেত্রে খুরাই রোগের টিকা দেওয়া হয়, আর ব্ল্যাক ওয়াটার রোগের টিকা দেওয়া হয়, হেমারেজিক সেপ্টিসেমিয়ার টিকা দেওয়া হয়। এই 3টে টিকা গরুর ক্ষেত্রে যেমন খুবই গুরুত্বপূর্ণ, ছাগলের ক্ষেত্রে পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া হয় ছাগল ভেড়ার ক্ষেত্রে। এই ধরনের কিছু ভ্যাকসিন যেগুলো মারণ রোগ থেকে প্রাণীকে রক্ষা করে, সেই ভ্যাকসিনগুলো কিন্তু ইন্স্যুরেন্স করার জন্য দেওয়া প্রয়োজন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ইন্স্যুরেন্স করার পরে ইন্স্যুরেন্স সংস্থার কাছ থেকে বা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিন্তু ওই সার্টিফিকেটটা প্রাণী পালককে অবশ্যই নিয়ে যত্ন করে রেখে দিতে হবে, কারণ ওই সার্টিফিকেটটাই একমাত্র জিনিস যেটা ওই নির্দিষ্ট কত সময়ের জন্য আপনি বীমা করেছেন, এবং আপনার প্রাণী যদি ইন ফিউচারে মারা যায় তাহলে কিন্তু ওই সার্টিফিকেটটাই আপনাকে হেল্প করবে
প্রাণীর বীমা পাওয়ার জন্য। তো এই যে বিষয়গুলো, যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো সমস্ত একসঙ্গে করে, হ্যাঁ, তবেই এই প্রাণী সম্পদ বা প্রাণীর, যে কোনো ধরনের প্রাণীর স্বাস্থ্য বীমা করা যেতে পারে। তো আমরা তো অনুষ্ঠানটা অনেকটা এগিয়ে গেছি, আমাদের শেষ করতে হবে, বেশিক্ষণ সময় পাবো না আমরা হাতে আর। তো হুম যদি একটু হুম বলেন যে আমরা যারা অ্যাপ্লাই করব, মানে যেটা হুম প্রথমের দিকে বলছিলাম যে আসল হুম যে কাজ, যে কিভাবে অ্যাপ্লাইটা করব, কোথায় হুম করব, কোন কোন দিকে সতর্ক হব, হুম যেটা খুব মানে জানাটা খুব জরুরি আছে সবার, হুম কি আলোচনা করা যায়? অ্যাপ্লাই করবো মানে মানে বীমা করা প্রাণীটি যদি মারা যায় তার জন্য সেই সময় কিভাবে আমরা কিভাবে পাবো আমরা, টাকাটা পাবো, টাকাটা রিটার্ন যে পাবো, সুবিধাটা পাবো সেটা সেটাই কিভাবে? বলতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রাণী পালন যারা করেন গ্রাম বাংলায়, যত প্রাণী পালক আছেন তারা কিন্তু এই ব্যাপারটা, তাদের কাছে খুব একটা পরিষ্কার ধারণা নেই, ঠিক? যার জন্য তারা এই ইন্স্যুরেন্স করতে গিয়ে পিছিয়ে যায়, এবং তার ফলে কি হয়, যে কোনো ইন্স্যুরেন্স না করা থাকলে এনিম্যাল মারা গেলে তার কোনো আর্থিকভাবে সহায়তা তিনি পান না। তো এই বিষয়গুলো জানা ভীষণ প্রয়োজন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো বীমাকৃত প্রাণী মারা গেলে কি করে সেই বীমাটাকে দাবি করা যাবে বা হ্যাঁ বীমার হ্যাঁ টাকাটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে সবার প্রথম কিছু বিষয় আপনাকে, মানে কিছু জিনিস আপনাকে ওই বীমাকে প্রদান করতে হবে। কি কি জিনিস প্রদান করতে হবে? সবার প্রথমে যে কোনো এনিম্যাল, মানে বীমা করা বা ইনসিওরড এনিম্যাল মারা গেলে সেই বীমা কোম্পানিকে ইনফর্ম করতে হবে। আপনার বীমাকৃত প্রাণী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বীমা কোম্পানিকে টোল ফ্রি নাম্বারে বা অন্য কোনো নাম্বার থাকলে দ্রুত সেই কোম্পানিকে জানাতে হবে যে আমার এনিম্যালটা মারা গেছে, ঠিক? দ্বিতীয়ত কি করতে হবে? বীমা কোম্পানির একটা নির্দিষ্ট বীমা দাবি করার ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটাকে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, যেটাকে বলে ক্লেম ফর্ম, ইন্স্যুরেন্স ক্লেম ফর্ম, ঠিক? তৃতীয়ত কি করতে হবে? প্রাণী চিকিৎসক বা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের একটা প্রশংসাপত্র বা সার্টিফিকেট লাগবে, হ্যাঁ আপনার প্রাণীটি মারা গেছে, এবং প্রাণীটির পোস্টমর্টম করতে হবে, আচ্ছা মানে ময়নাতদন্ত করতে হবে, ময়নাতদন্তের সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট। হ্যাঁ, এই জিনিসটি কিন্তু প্রাণী চিকিৎসকের মাধ্যমেই নিতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর চতুর্থত কি লাগবে? মৃত প্রাণীটির মারা যাওয়ার পরে কানের যে ট্যাগটা পরানো হয়েছিল বীমা করার সময়, সেই ট্যাগ সহ এক কপি ছবি, যেখানে ট্যাগ নাম্বার স্পষ্ট বোঝা যাবে। ও কি করতে হবে? প্রাণীটির পোস্টমর্টমের, প্রাণীটির যে পোস্টমর্টম করা হয়েছিল, ডাক্তারবাবু যে পোস্টমর্টম করেছিলেন, হ্যাঁ সেই পোস্টমর্টমের একটা ছবি কিন্তু দিতে হবে সঙ্গে। আর পঞ্চমত কি দিতে হবে? কানে যে ট্যাগটা পরানো হয়েছিল সেই ট্যাগটা ইনট্যাক্ট অবস্থায় দিতে হবে। মানে ট্যাগটা পরানোর সময় কি হয়, কানের দুই পাশ থেকে দুটো স্ক্রু দিয়ে ট্যাগটাকে ট্যাপ করে দেওয়া হয়, ঠিক? হ্যাঁ হ্যাঁ ওই ট্যাপটা কাটা যাবে না। প্রাণী যেহেতু মারা গেছে, হ্যাঁ, আপনার পোস্টমর্টম বা ময়নাতদন্ত হয়ে গেল, তারপরে কি করতে হবে? ওই কানটা কেটে ট্যাগটাকে ইনট্যাক্ট অবস্থায় বের করে নিয়ে জমা দিতে হবে বীমা কোম্পানিকে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু মানে বীমা দাবি বাতিল হয়ে যেতে পারে আপনি যদি ট্যাগটা জমা না দেন। নো ট্যাগ নো ক্লেম, এই নিয়মটা কিন্তু ভীষণভাবে বীমা কোম্পানিগুলো দেখে থাকে, ঠিক? আর দিতে হবে প্রাণী পালকের নির্দিষ্ট নথি, যেমন আধার কার্ড বা অন্য পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, প্রাণীটির বীমা পলিসির নথি বা অ্যানিম্যাল ইন্স্যুরেন্স সার্টিফিকেট। এই জিনিসগুলো দিয়ে বীমা কোম্পানিকে আপনাকে জমা করতে হবে। জমা করলে যেরকম বীমা অসুবিধা রয়েছে নিশ্চয়ই, সুবিধা যেমন আছে অসুবিধা তেমন থাকবে। হ্যাঁ, সুবিধা অসুবিধা তো আছেই সমস্ত ইয়ের, হ্যাঁ একটু হ্যাঁ সেটা আমি একটু পরে বলছি। আর আচ্ছা দুটো বিষয় আপনাকে, এই টাকা, আচ্ছা বীমাকৃত টাকা পাওয়ার জন্য এই পর্যায়টা যাওয়ার পরে আর দুটো পর্যায় থেকে যায়, যেটা আচ্ছা কি হয়, পর্যবেক্ষণ ও যাচাই।
আচ্ছা। আপনি প্রাণী পালককে দেওয়া সমস্ত তথ্য এবং নথি যেগুলো আপনি প্রদান করলেন বা প্রাণী পালক প্রদান করলো, সেইগুলো কিন্তু একজন কোম্পানির একজন প্রতিনিধি দ্বারা ঘটনাস্থলে যেতে পারেন বা যাচাই করা হয়ে থাকে। এই সব কিছু যাচাই করার পর যদি প্রাণী পালকের দাবিটি বৈধ বলে প্রমাণিত হয়, তবেই বীমার টাকা প্রাণী পালকের বা প্রাণীর মালিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে থাকে। আর এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর রাখতে হবে। সঠিকভাবে সঠিক সময়ে সমস্ত আহ, তথ্য বা সমস্ত নথি আপনাকে জোগাড় করে জমা দিতে হবে। আপনার পলিসির শর্তাবলী ভালো করে পড়ে নিন, কারণ প্রত্যেক কোম্পানির নিয়ম ভিন্ন ভিন্ন হতে পারে। আর একটা বিষয়, কোনো দালালকে এই বিষয়ে টাকা দেবেন না কেউ, কারণ এই বিষয়টার মধ্যে কোনো ধরনের মিডলম্যান যুক্ত নন। ঠিক, তবেই বিমাকৃত টাকাটি প্রাণী পালক সঠিক সময়ের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, আপনি একটা কোশ্চেন করেছিলেন প্রাণী পালন বীমা করার কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। হ্যাঁ, প্রত্যেক প্রকল্পেরই কিছু সুবিধা এবং অসুবিধা থাকে। হ্যাঁ, তো প্রাণী বীমা করার অসুবিধার থেকে সুবিধাই বেশি, সেটা প্রাণী পালকের জন্য। হ্যাঁ, প্রাণী পালন বীমা করার ক্ষেত্রে প্রাণী পালকের অনেকাংশে সুবিধা লাভ হয়। যেমন প্রাণীর মৃত্যুর কারণ হওয়া আর্থিক ক্ষতির থেকে রক্ষা করে, যেটা সব থেকে বড় সাপোর্ট বীমা কোম্পানি প্রাণী পালককে দিয়ে থাকে, যা তাদের জীবন ও জীবিকাকে রক্ষা করে, আর্থিক সুরক্ষা প্রদান করে এবং ঋণ প্রাপ্তিতে সহায়তা করে, ঝুঁকি ব্যবস্থাপনার থেকে রক্ষা করে। স্বাস্থ্যকর প্রাণী পালনের অভ্যাস প্রাণী পালককে তৈরি করতে সাহায্য করে। সর্বোপরি জাতীয় অর্থনীতিতে এর অবদান ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এর আর কিছু অসুবিধা তো থেকেই যায়, যেমন এই পলিসির প্রিমিয়ামের যে খরচ, সেটা প্রান্তিক বা ছোট কৃষকের ক্ষেত্রে একটু দিতে অসুবিধা হয়, কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভর্তুকির বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অথবা ভারত সরকারের মাধ্যমে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা আছে। আর নীতিগত সীমাবদ্ধতা কিছু থাকে, যেমন কিছু রোগের কারণে মৃত্যু হলে বা ম্যালনিউট্রিশনের কারণে যদি বীমাকৃত কোনো অ্যানিমেলের মৃত্যু হয়, সেই ক্ষেত্রে কিছু নীতিগত সীমাবদ্ধতা থাকে। তো এটুকুই সীমাবদ্ধতা বা অসুবিধা, কিন্তু অসুবিধার থেকে বীমাকরণের সুবিধাটাই ভীষণভাবে জরুরি এবং ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা। আমরা অনুষ্ঠানে অনেকটা বিষয়ে আলোচনা করলাম প্রাণী স্বাস্থ্য বীমা নিয়ে। তো আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করব। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য। নমস্কার উম, দেবাশিস বাবু। হ্যাঁ, ধন্যবাদ এবং নমস্কার হ্যাঁ, হ্যাঁ। শ্রোতা বন্ধুরা, সকলকে। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্রাণী স্বাস্থ্য বীমা। এই বিষয়ে আলোচনা করছিলেন সহকারী অধ্যাপক এবং প্রধান প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন সম্প্রসারণ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, এখানকার ডক্টর দেবাশিস সাহা। সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।